রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, রয়টার্সকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে সহযোগিতার আশ্বাস। নিউ ইয়র্কে সামিট ফর দ্য ফিউচার সম্মেলন, বৈষম্যহীন উন্নত বিশ্ব গড়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। রাজধানীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান, যানবাহনের কাগজপত্র তল্লাশি, হামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যে কোনো পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে তাতে সহযোগিতা করবেন তিনি। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত উল্লেখ করে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলে আশা প্রকাশ করেন। ইউনূস সরকারের সঙ্গে একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন সেনাপ্রধান। বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীর ভেতরে কেউ অপরাধ করলে তা খতিয়ে দেখা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এছাড়া দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান। এজেন্ডা 2030 পরবর্তী নতুন নীতি নির্ধারণে ভূমিকা রাখতে প্রস্তুত বাংলাদেশ। নিউ ইয়র্কে সামিট ফর দ্য ফিউচার সম্মেলনে এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় নতুন প্রজন্মের জন্য বৈষম্যহীন উন্নত বিশ্ব গড়তে 4 দফা প্রস্তাব দেন। সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। রিপোর্ট দুলি মল্লিকের। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে সামিট ফর দ্য ফিউচার সম্মেলন যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নতুন প্রজন্মের কথা বলতে গিয়ে বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতা আন্দোলনের কথা তুলে ধরেন। 2 months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom. বলেন, প্রায় 1 দশক আগে এজেন্ডা 2030 গ্রহণ করা হলেও অনেক দেশে অর্থনৈতিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য বিদ্যমান রয়েছে। Social and economic inequalities across communities are rising. Poverty and hunger persist, yet we focus more on output than outcome. এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্ব গড়ে তুলতে সংঘাত ত্যাগ করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর জোর দেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আয় বৈষম্য দূর করা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বহুপাক্ষিক ব্যবস্থা জরুরি বলে জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ উন্নয়নশীল দেশগুলোর নানা সমস্যা সমাধানে উন্নত ও ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। তুলে ধরেন 4 দফা প্রস্তাব। অধিবেশনের সাইডলাইনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশ নেন তৌহিদ হোসেন। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলকেই ঝুঁকির মুখে ফেলেছে। এছাড়া সাইডলাইনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা রিচার্ড ভার্মার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন। বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীতে শুরু হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল থামিয়ে চেক করা হচ্ছে, কাগজপত্র দেওয়া হচ্ছে মামলা। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগীরা। ওমর ফাহিমের রিপোর্ট।
রাজধানীর কাউরান বাজার মোড়ে রাত 11টা থেকে শুরু হয় পুলিশের সহায়তায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এ সময় সন্দেহভাজনদের থামিয়ে তল্লাশি ও কাগজপত্র চেক করেন তারা। তবে ভুক্তভোগীরা বলছেন অযথা মামলা আর অতিরিক্ত অর্থদণ্ড দিচ্ছে পুলিশ কর্মকর্তারা। কথা বলতেছি, কথা বলতে বলতেই উনি আমার ট্যাক্স টোকেনের ওপর মামলা দিয়ে দিছে 2000 টাকা, যে মামলাটা উনি ইচ্ছা করলে 600 টাকাতেও দিতে পারতো। অটো রিক্সা, চার্জার রিক্সা, তারপরে আপনার সব অবৈধ যান যেগুলোর কোনো কাগজপত্র নাই, সেগুলো দিব্যি চলতেছে, সেগুলো ওনাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে, ওনারা ধরতেছে না। আমাদেরকে আগারগে একটা পোস্টে সেনাবাহিনী ধরেছিল আমাদের দুজনকেই একসাথে। তো এখানে কথা বলার পর আমরা দেখাইছি এই যে এখানে আছে যে আমি ব্লাড দিতে যাব, ইমার্জেন্সি, রোগীর খুবই বাজে অবস্থা, আমাকে বারবার কল করতেছে। আমি এখনো খাওয়া দাওয়া করতে পারিনি, সাথে সাথে বের হয়ে গেলাম। তো আসার পরে এখানে আমি দেখাইলাম, তো উনি আমার কোনো কথাই শুনলো না, বললো যে না 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 চাবি দাও, এভাবে টানাটানি করলো। এ বিষয়ে পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার এখানে কোনো কার্যক্রম না, আমাকে নিয়ে আসছে, ওনারা যেটা ধরে দিবে, যে অপরাধে ধরে দিবে আমি সেটা প্রসিকিউশন দেবো, এর বাইরে আমার কোনো কাজ নেই। এই ধরনের যদি আপনার অভিযোগ থাকে, ওনাদের ইনচার্জ আছে, ওনার সাথে কথা বলেন। এছাড়া তল্লাশি সম্পর্কে সেনাবাহিনীর কেউ কথা বলতে রাজি হননি। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হেলালের অপকর্মের মতোই বেরিয়ে আসছে পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিল দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র। তার অনুসারীদের অত্যাচার নির্যাতনেই এতদিন টুর শব্দটি করারও সাহস পাননি কেউ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বাগেরহাট প্রতিনিধি HM মনিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে 2 বারের সংসদ সদস্য। গত 16 বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য। শহরের মিঠাপুকুর পাড় এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ বাটোয়ারা হতো দলীয় পদপদবীর আর চাঁদাবাজির টাকা। কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে। একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলে, সমস্ত হাত পা কাটে, আমার এই হাত ভেঙে দেয়, পা ভাঙে। বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, এমন অভিযোগ অনেকের। তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানু ভূঁইয়াকে হত্যা করেছে, এটা বাগেরহাটবাসী সবাই জানে। নিজের নামে 3টি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ গড়েননি নিজ জেলায়। অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে। এই কারণে সারা বছরই তার যাওয়া আসা ছিল দুবাই, সিঙ্গাপুর, কলকাতায়। বরিশাল, খুলনা, মোংলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তার ছত্রচ্ছায়ায়। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময়ের বিরুদ্ধে। দীর্ঘ 15-16 বছর পরে বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, খুলনা মানুষ যেমন মুক্ত হয়েছে, বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, এবং এর বিচার চাই। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। গত 9 সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা 500, আহত 1,500-এর বেশি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এ যেন মগের মুল্লুক। মোংলা পৌর শহরের ভেতরের ব্যস্ততম সড়কের যান চলাচল আটকে চলছে মাছের ব্যবসা। এতে চরম দুর্ভোগে যানবাহন চালক ও সাধারণ মানুষ। এছাড়া মাছের পানি পড়ে নষ্ট হচ্ছে সড়কও। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মোংলা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক তাজমহল রোডের চিত্র এটি। দেখে মনে হবে গ্রামের হাটবাজার। ট্রাক, ভ্যান, অটো ভটভটি রেখে সড়কের দুপাশ আটকে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে মাছ কেনা বেচা।
এছাড়া আরও কয়েকটি স্থানে একই কায়দায় সড়ক আটকে বিক্রি হয় মাছের দেয়া বরফ। বছরের পর বছর চলছে এ অবস্থা, কারো কোনো মাথা ব্যথা নেই। দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই ভোগান্তির সম্মুখীন হচ্ছি। দাম বাড়াইয়া মানুষ অ্যাক্সিডেন্ট করাইতেছে। আড়ত থাকে, এই জন্য এই রোডটা সাধারণ মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। বিষয়টি জানে স্থানীয় প্রশাসনও। তারা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়ার পরও সমস্যার সমাধান হচ্ছে না। তাই মাছ ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পৌরসভার মধ্যে পৌরসভার ডেডিকেটেড কোনো জায়গা নাই, সেক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করা হলে কি ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যায়, আমরা সমাজের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে এটা নির্ধারণ করতে হবে। দ্রুত সময়ে মাছের বাজার শহরের বাইরে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 500, আহত হয়েছে 1,500-এর বেশি মানুষ। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, সোমবার লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর 1,300-র বেশি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। নিহতদের মধ্যে অন্তত 35 শিশু এবং 58 নারী রয়েছে। হামলা শুরুর পর প্রাণ বাঁচাতে দক্ষিণ থেকে উত্তরে ছুটছে হাজার হাজার মানুষ। বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষকে অস্থায়ী শরণার্থী কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় জবাবে অন্তত 200 রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। গেল অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটাই লেবাননে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, রয়টার্সকে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সহযোগিতার আশ্বাস। নিউ ইয়র্কে সামিট ফর দ্য ফিউচার সম্মেলন, বৈষম্যহীন উন্নত বিশ্ব গড়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। রাজধানীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান, যানবাহনের কাগজপত্র তল্লাশি ও মামলা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।